সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আর যে বিষয়গুলি কথা বলবো তার কিছুটা জেনে নেওয়া প্রথমেই দরকার। নিউ ইয়র্ক সিটি মেয়র ইলেকশন নিয়ে বেশ জমজমাট অবস্থা তৈরি হয়েছে। একটি নতুন জরিপ এসেছে যেখানে দেখা যাচ্ছে মামদানি এগিয়ে আছেন, কিন্তু তার প্রতিপক্ষ যারা আছেন স্পেশালি অ্যান্ড্রু কোমো এবং এরিক অ্যাডামস তার বিরুদ্ধে নানা কথা তুলছেন। একটি সিরিয়াস অ্যালিগেশন তুলেছেন তারা, সেটি নিয়ে আলোচনা থাকবে। নিউ ইয়র্কের বাংলাদেশ কাউন্সিল জেনারেল অফিসে একটি আক্রমণ হয়ে গেল, সেটি আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। কিন্তু আসলে এটি কে করলেন, কারা করলেন, এর মাধ্যমে কি বার্তা আমরা পাঠাচ্ছি এদেশের যারা আছেন আমেরিকান ল মেকার, সাধারণ মানুষ, তাদের কাছে এবং অন্যান্যদের কাছে, এবং বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে কি বার্তা আমরা পাঠাচ্ছি, কেন হলো সেটি, হু আর দিস পিপল, কারা এরা? ওকে, এখন এই অনেকে বলছেন যে আওয়ামী লীগ এমন একটি অবস্থান নিয়েছে যেটি হয়তো বাংলাদেশের জন্য খুব সুখকর নয়, বাংলাদেশের ভবিষ্যতের জন্য। সেটি কি আসলে সত্য কিনা সেটি নিয়ে আলোচনা থাকবে। অনেকে বলছেন আওয়ামী লীগকে ব্যান করা উচিত, সেটিও আমরা আলোচনা করবো, আসলে সেটি কি প্রয়োজন আছে কিনা। এদিকে ইন দ্য ইউএস যেখানে আমরা আছি, প্রেসিডেন্ট ট্রাম্প উনি বলছেন যে উনি ডিকটেটর অর্থাৎ স্বৈর শাসক হতে চান না, কিন্তু মানুষ চান যে উনি স্বৈর শাসক হন, সেরকম আচরণ করুক, সেরকম ক্ষমতা নিন। একই সঙ্গে উনি চাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, ন্যাশনাল গার্ড পাঠাতে ইলিনয়তে, শিকাগো, সেখানকার মেয়র চাচ্ছেন না যে উনি ন্যাশনাল গার্ড পাঠান সেখানে। এর সাথে সাথে আমেরিকার 19 জন গভর্নর এরকম মেসেজ পাঠিয়েছেন যে তারা এটি চান না। একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক বিভিন্ন মানুষকে কর্মচ্যুত করছেন, চাকরিচ্যুত করছেন, ফায়ারিং। সিডিসি থেকে একজন, ফেডারেল রিজার্ভের গভর্নর একজন, এমন অনেকেই আছেন। সে ব্যাপারে আলোচনা থাকবে। সিকিউরিটি কাউন্সিলের একটি ব্যাপারে সম্মত হয়েছেন, সেটি হচ্ছে তারা সিরিয়া থেকে ইউএন সিকিউরিটি ফোর্স যেটি আছে সেটি তুলে নেবেন আগামী 2 বছরে। কেন এটি করা হলো এবং তার ফলাফল কি বা কেন এটি করা হলো, এটি কি এক পক্ষকে সুবিধা করে দেওয়া হলো, লেবানন কি খুব হুমকির মুখে পড়তে যাচ্ছে, সেটি আলোচনা থাকবে। অবশেষে ফোবানা আপনারা জানেন যারা আমরা এখানে থাকি, 3টি তাদের বিভিন্ন অনুষ্ঠান হতে যাচ্ছে, 3টি বিভিন্ন সিটিতে তারা করছেন। ব্যাপক বাজেট, অনেকে বলছেন $1 মিলিয়ন বাজেট, কিন্তু একটি ফোবানা কেন 3টি হলো? কেন এই অর্থের অপচয়? দিন শেষে কাদের জন্য অনুষ্ঠান, কাদের জন্য কাজ করা, কি পাচ্ছে এখানকার মানুষ? এই আলোচনায় আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন ডক্টর নকিবুর রহমান, উনি আমাদের সাথে জুমে যোগ দিয়েছেন। প্রফেসর ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি প্রথমেই শুরু করব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে। যেহেতু নিউ ইয়র্ক থেকে শুরু করছি আমরা, নিউ ইয়র্কের যে মেয়রাল ইলেকশন আছে, মামদানির যে নতুন জরিপটি বের হয়েছে সেখান থেকে আমরা শুরু করতে পারি। এই জরিপ আমাদের কি বলছে এবং কেনই বা নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ আনা শুরু করেছেন কোমো এবং এরিক অ্যাডামস? তাতে কি আসলে তাদের কোনো খুব একটা ফলপ্রসূ কিছু আশা করছেন কিনা তারা? ধন্যবাদ হাবিব ভাই। নকিব ভাই, আসসালামু আলাইকুম। দেখে ভালো লাগছে, পরে দেখা হলো। সর্বশেষ যে জরিপ, তাতে কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন নেই। আমরা দেখতে পাচ্ছি মামদানি রাফলি 19-20% ভোটে এগিয়ে আছেন কম্পেয়ার টু কুয়োমো। তিনি দেখতে পাচ্ছি আমরা 42-43%, সেখানে কুয়োমোর 23-24%-এর বেশি নয়, 19-20%-এর ব্যবধান তাদের মধ্যে। বাকি দুজন সিঙ্গল ডিজিটে আছেন, রিপাবলিকান প্রার্থী এবং একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যুক্ত হয়েছেন। এছাড়া আমাদের শহরের এরিক অ্যাডামস আছেনি। ফলে এই সর্বশেষ জরিপ থেকে বোঝা যাচ্ছে যে মামদানির সমর্থন স্টেডি সমর্থন আছে।
আমরা দেখেছি যে মামদানিকে বিট করবার জন্য কিভাবে রিপাবলিকান এস্টাবলিশমেন্ট এবং ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট এক হয়েছে। কুমো কিন্তু ডেমোক্রেটিক পার্টির এস্টাবলিশমেন্টের অংশ, এবং তিনি কথা বলছেন কার সাথে? ডোনাল্ড ট্রাম্প সাহেবের সাথে। তিনি কথা বলছেন কার সাথে? এরিক অ্যাডামসের সাথে, কিভাবে মামদানিকে পরাস্ত করা যায়। এবং ট্রাম্প এবং কুমো দুজনই একই ভাষায় কথা বলছেন। ট্রাম্প বলেছেন মামদানি একজন কমিউনিস্ট, সার্টিফাইড লুনাটিক তাকে বলেছেন তিনি। মামদানি কুমো তাকে একইভাবে আক্রমণ করছেন, এই বলেছেন এই লোকটি ডেঞ্জারাস, নিউ ইয়র্ক শহরের জন্য ভয়াবহ রকম বিপর্যয় ডেকে আনবেন। সিগনিফিকেন্ট যে ব্যাপারটা এখন হচ্ছে আজকের যে আমরা দেখছি হচ্ছে যে কে কত টাকা তুলল, কে কত কি পরিমাণ ম্যাচিং ফান্ড পেল। ম্যাচিং ফান্ডের যে নিয়মটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আপনি যদি 8 জন লোকের টাকা তোলেন, 8 জন লোক আপনাকে স্মল ডোনেশন দেবে, তার বদলে আপনি একজনের পয়সা পাবেন, ম্যাচিং ফান্ডস। আমরা দেখতে পাচ্ছি যে এই সর্বশেষ হিসাবে ম্যাচিং ফান্ডস মামদানি পেয়েছেন $1.9 মিলিয়ন, $1.9 মিলিয়ন। তার ডোনারের নাম্বার ছিল 8,600 ডোনার্স। সিলুয়া রিপাবলিকান ক্যান্ডিডেট পেয়েছেন 1.4 মিলিয়ন, তিনিও খুব বড় সংখ্যার স্মল ডোনার্সের কাছ থেকে পয়সা পেয়েছেন। কুমো পেয়েছেন রাফলি $482,000, সে $500,000। আর আমাদের অ্যাডাম সাহেব কোনো পয়সাই পাননি, বিকজ তিনি এনার ডোনেশনই পাননি। তার মানে কি দাঁড়ানো যে পাবলিক সাপোর্টটা ফর মামদানি রিমেইনস ভেরি স্ট্রং। আরেকটা খবর আজকে নিউ ইয়র্ক টাইমস দিয়েছে যে কুমো সাহেব আশা করেছিলেন, আমাদের ডেমোক্রেটিক প্রাক্তন গভর্নর, যে তাকে শহরের ধনী মানুষেরা, রিপাবলিকান হোক আর ডেমোক্রেটিক হোক, তাকে সাপোর্ট করবে, বিশেষ করে মামদানির বিরুদ্ধে ডার্টি ক্যাম্পেইন করবার জন্য। এটা নিউ ইয়র্ক টাইমসের খবর, আমি বানিয়ে বলছি না, নিউ ইয়র্ক টাইমস আজকে জানিয়েছে। কিন্তু কুমো সাহেব ব্যর্থ হয়েছেন। কুমো সাহেবের এই ক্যাম্পেইনকে সাপোর্ট করতে রাজি হননি এই শহরের ধনী মানুষেরা। কারণটা খুব সিম্পল, টাইমসের বক্তব্য অনুসারে, কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এটা ফিউটাল একটা চেষ্টা, একটা অর্থহীন চেষ্টা। কারণ যেই পরিমাণে যেভাবে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে রয়েছে আমাদের মামদানি, তাকে বিট করা পসিবল হবে না, ফলে টাকাটা ইনভেস্ট করাটা জলে পানিতে দেওয়া হবে। মিনওয়াইল আরো একটা ডেভেলপ হচ্ছে, আর গতকালের কথা এটা, আপনারা জানেন মামদানি বামপন্থী, আমরা জানি মামদানি সোশ্যালিস্ট, তিনি বলতে আপত্তি করেন না, তিনি ডিএস এর মেম্বার, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা তিনি মেম্বার। কিন্তু গতকাল তিনি নিজেকে ডিএস এর যে অফিসিয়াল প্ল্যাটফর্ম এজেন্ডা ফর আমেরিকা, তার থেকে নিজেকে ডিস্টেন্স করে নিয়েছেন। আমি এটা এন্ডোর্স করি না তিনি বলেছেন, আমি পার্টির মেম্বার বটে, কিন্তু আমি এদের প্ল্যাটফর্মকে এন্ডোর্স করি না। বিশেষ করে ডিফান্ডিং পুলিশ তো করিই না। আর এখানে একটা প্রস্তাব ছিল যে মিসডিমিনারকে ডিক্রিমিনালাইজ করা, এটাকে আর ক্রিমিনালাইজ করা যাবে না। ছোট ছোট ক্রাইম যে সমস্ত হয় নিউ ইয়র্ক সিটিতে, তার কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, সেখানে একটা আইটেম ছিল। মামদানি তাদেরকে নিজেকে সরিয়ে নিয়েছে সেখান থেকে। নতুন আরেকটা আরো একটা প্রস্তাব ছিল, ডিএস এর প্রস্তাবে ছিল যে লোকাল জেল বন্ধ করে দিতে হবে, ক্লোজ লোকাল জেল। আপনারা জানেন যে মামদানির বিরুদ্ধে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ, থ্রেটটা কি, সবচেয়ে বড় অ্যাকুজিশনটা কি, ফ্রম কুমো। ডিফান্ড পুলিশ সাপোর্ট করেছিলেন 4 বছর আগে, এখন তিনি করছেন না, কিন্তু এই অভিযোগটা তার পিছনে ছুটছে। কিন্তু পুলিশ, ডিফান্ড দ্য পুলিশ একটা, আর নতুন এখন যুক্ত হয়েছে সেক্স ওয়ার্কার্স। ডিএসএ এবং প্রোগ্রেসিভ আমেরিকানরা সব রিপাবলিকান এবং সবাই যারা প্রগতিশীল, তারা কিন্তু মনে করে যে সেক্স ওয়ার্কারদেরকে ডিক্রিমিনালাইজ করতে হবে। সেক্স ওয়ার্কটা কোনো অপরাধ কাজ নয়, বরং এটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হবে কার থেকে? বেআইনি ট্রাফিকিং থেকে, এদের বিরুদ্ধে যে সমস্ত এক্সপ্লয়টেশন হয় তা থেকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেডিকেল কারণে এরা রোগ ছড়াতে পারে, এনশিওর করা হোক করে রোগ না ছড়ায়। এই প্ল্যাটফর্মটাকে এন্ডোর্স করেছেন মামদানি। কিন্তু এই শহরে তো কনজারভেটিভ লোক আছে, আমাদের অনেক বাঙালি আছেন, মুসলমান আছেন, তারা কিন্তু এটাকে পছন্দ করে না। মনে আছে আমার গতবার যখন মামদানি সাহেবকে তো ফান্ডিং করতে এসেছিলেন, তাকে এই প্রশ্নটাকে ফেস করতে হয়েছিল, এবং তিনি স্ট্রংলি ডিফেন্ড করেছেন যে তিনি সেক্স ওয়ার্কারদের রাইটটাকে ডিফেন্ড করছেন, ট্রাফিকিংকে নয়। সেক্স ওয়ার্কারদের যারা সেক্স ওয়ার্ক করছে তাদেরকে ইউনিয়নাইজ করবার অধিকার, এবং
যাতে তারা এক্সপ্লয়টেশনের শিকার না হন এনশিওর করা। তো এটাকে দিজ আর ইস্যুস যেগুলি ট্রাম্প মামদানিকে আঘাত করতে পারে। মামদানির আর কয়েক মাস বাকি আছে নির্বাচনের, এই সময় এই ইস্যুগুলি পেরিফেরাল ইস্যুগুলি তাকে নানাভাবে বিদ্ধ করার চেষ্টা হবে। কিন্তু একটু আগে আমি কি বললাম, যে দেখা যাচ্ছে যে মামদানির সাপোর্টটা স্টেবল আছে, রাফলি 42% তিনি পেয়ে যাচ্ছে, তিনি এখন 50% পাননি। তার মানে তাকে আরো কিছু সব পেতে হবে। আমি এর প্রোগ্রামে আগের বার বলেছিলাম, যদি নির্বাচনে এই চারজনই অংশগ্রহণ করে, এরিক অ্যাডাম, সিলভা এন্ড কোমো, এই চারজন করলে ভোটটা ডিভাইড হয়ে যাচ্ছে, তো ফলে মামদানির জেতাটা অলমোস্ট গ্যারান্টি। কিন্তু যদি এরা সব সরে যে এক সরাসরি ফাইটটা হয় মামদানি ভার্সেস কুমো, সেক্ষেত্রে কিন্তু মামদানির জন্য জেতা খুব সহজ হবে না। বাট শেষ করছি এখানে বলে চাচ্ছে যে ট্রেন্ডটা কি বলছে আমাদেরকে। ট্রেন্ডটা বলছে যে মামদানির সাপোর্টটা গত 6 মাস ধরে কিন্তু স্টেডি আছে, শুধু স্টেডি না, তিনি গেইন করছেন। ফলে আপনারা দেখেছেন গত সপ্তাহে মামদানি তার পদযাত্রা অব্যাহত রেখেছেন, কুমো কিন্তু করছে না, কুমো এখনো কিন্তু চাপতে চাপতে ঘুরছে। ফলে মামদানির এই যে পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিস, এটা মামদানিকে আরো বেশি লোকের কাছে আনছে। এবং আমার ধারণা যে আলটিমেটলি যদি এই লড়াই শুধুমাত্র কুমো এবং মামদানির মধ্যে হয়, কুমো হওয়া মানে কুমো প্লাস ট্রাম্প যদি মামদানির বিরুদ্ধে লড়ে, তাতে কিন্তু মামদানি জিতে যায়। বাট কিন্তু স্পষ্ট যে সিলভা ফাইট করবেন এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও ফাইট করবেন, এতে ভোটটা ভাগ হবে, যা কিনা দেখবার বিষয় হবে যে আলটিমেটলি কে কি পরিমাণে ভোট পায়, এবং এই ভাগাভাগিটা উইল অ্যাকচুয়ালি হেল্প মামদানি। হ্যাঁ, এখন অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে অ্যান্ড্রু কুমো না, প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড মামদানি লড়ছেন, অবস্থাতে এরকম দাঁড়িয়েছে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারছি যে এরিক অ্যাডামসও সরে দাঁড়াচ্ছেন না, এখন পর্যন্ত দাঁড়াননি। কিন্তু ট্রাম্প যদি বলে তোমার বিরুদ্ধে আবার অভিযোগগুলো ফেরত নিয়ে আসবো, তুমি সরে দাঁড়াও, তখন হয়তো অন্য কিছু হতে পারে। সিলভা আই থিঙ্ক উনি লড়বেন যতদূর আমার মনে হচ্ছে। উনি লড়বেন, ম্যাচিং ফান্ডস পেয়েছেন, তো ম্যাচিং ফান্ডস পাওয়ার পরে তার পক্ষে ডিফিকাল্ট হবে মঞ্চ থেকে সরে যাওয়া। কারেক্ট, হ্যাঁ, এটি একটি টেকনিক্যাল সমস্যা। ওকে, তো আমরা দেখবো সেখানে কি হয়। আমি একটি এই প্রসঙ্গটি ভিন্নভাবে একটু জানতে চাচ্ছি নাকিবুর রহমান আপনার কাছ থেকে। ইয়াং যারা আছেন তাদের কাছে মামদানি বেশ জনপ্রিয়, এবং ওনার প্রচারণার স্টাইল এবং ধরনটাও অন্যরকম, এবং এটির সফলতাও আমরা দেখছি, যেটির কোমোর খুব একটি সফলতা পাননি সেই 30 বছর 40 বছর আগের স্টাইলে প্রচারণা। কথায় বলে যে ঘরের শত্রু বিভীষণ। মামদানি কিন্তু ডেমোক্রেটদেরও সেরকম সমর্থন পাচ্ছেন না, তার উপর রিপাবলিকানরাও লেগেছেন তার পিছনে। এটি একটি দেখার বিষয়। এটি আপনি কেমনভাবে দেখেন? এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটি মেইনে আপনি মাথা নাড়ছেন, মিনিং ইউ নো ইট, ওকে। যদিও আলোচনার কথা ছিল না এটি, আপনি যেহেতু জানেন, সুজান কলিন্স যিনি রিপাবলিকান, মেইনে এখন চ্যালেঞ্জ ফেস করছেন। মাল্টিপল অপোনেন্ট আছে, কিন্তু একজন আছেন একদম লিডিং করছেন, তিনি ডেমোক্রেট কিন্তু বাম ঘেঁষা, এবং তার নাম হচ্ছে গ্র্যাম প্ল্যাটনার। এবং এই যে জরিপ আছে, একটি জরিপে দেখা যাচ্ছে উনি বেশ ভালোই করছেন, এগিয়েও আছেন। দ্যাট মিনস সুজান কলিন ইজ ইন ডেঞ্জার। মাত্র 3 সপ্তাহ হয়েছে কিন্তু এই গ্র্যাম প্ল্যাটনার যোগ দিয়েছেন, এবং একমাত্র ব্যক্তি যিনি বলছেন দিস ইজ এ জেনোসাইড ইন গাজা। অনেকেই জানেন যে এই কথাগুলো উচ্চারণ করলে আপনি কিন্তু খসে পড়ে যাবেন এবং আপনার পরাজয় নিশ্চিত। বাট উনি জনপ্রিয়তা ওনার বাড়ছে, এবং লুকস লাইক যে গভর্নর যিনি আছেন ডেনেট মিলস, উনার চেয়েও ইনি এগিয়ে আছেন। গ্র্যাম প্ল্যাটনার ইজ এ ফার্মার অ্যান্ড মিলিটারি ভেটারান। আপনি কি মনে করেন যে ডেমোক্রেটিক পার্টি শুড টেক নোটিস দ্যাট যে তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন, এবং এই ধরনের যারা নতুন আসছেন তাদেরকেই মানুষ গ্রহণ করে নিচ্ছে? এটি কি তাদের জন্য একটি আশনীয় সংকেত হওয়া উচিত নয়? জি, অনেক ধন্যবাদ। অনেকগুলা প্যাকেজ প্রশ্ন, আই ক্যান ডু জাস্টিস। সো প্রথমে আমি যেটা
দিয়ে শুরু করতে চাই যে লেটস নট ফরগেট যে মামদানি এবং কুমোর যে ডেমোক্রেটিক রেসটা ছিল সেখানে আফটার ইউ ফ্যাক্টর ইন দ্য র্যাঙ্ক চয়েস Mamdani got 56% of the vote, which is definitely New York Cityর প্রাইমারির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক when you have a crowded primary এরকম সংখ্যক এত ব্যাপক সংখ্যক ভোট কেউ পায় না সেখানে কিন্তু কোমোর ভোট পার্সেন্টেজ ছিল অ্যাবাউট 44% যে অলমোস্ট 12% ভোট বেশি পেয়ে মামদানি জয়লাভ করেছিলেন সো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা কিন্তু কোমো যে প্রাইমারিতে যে ভোটটা পেয়েছিলেন আমরা কোমোকে সেই পার্সেন্টেজ অনুযায়ী পোলিং করতে দেখছি না তিনি যে পরিমাণ ফান্ড পেয়েছিলেন প্রচুর মানে এভরি মানে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট ওয়াজ ফ্লাডিং কোমো উইথ ফান্ড কিন্তু আমরা আজকে যেটা দেখছি যে সর্বশেষ হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে পোলিং নাম্বারগুলো বলছেন আমি যদি একদম প্রিসাইজ নাম্বারটা বলি যে কয়েকটা বড় বড় পোল সিএনআই ইউনিভার্সিটির যেই পোলটা স্টেট ওয়াইড স্যাম্পল ওরা যেটা নিয়েছে সেখানে মামদানি ইজ পোলিং এট 44%, কোমো 25%, সিলওয়া 12%, অ্যাডাম 7%। তারপরে আমরা যদি গোথাম পোলিং এর দিকে যাই সেখানে গোথাম পোলিং এ বলছে যে মামদানি 42, কোমো 23, সিলওয়া 17, অ্যাডাম 9%, অলমোস্ট কাছাকাছি। আমেরিকান পালসও সিমিলারলি বলছে যে মামদানি 37, কোমো এটা মামদানিকে একটু আন্ডার এস্টিমেট করছে, কোমো 25, সিলওয়া 17। সো আমার পয়েন্টটা হলো যে মামদানি যে মানে আপনার প্রাইমারিতে যে পোল করছিল ন্যাশনাল ইলেকশনে মানে পুরাপুরি আপনার অ্যাকচুয়াল ইলেকশনে হি ইজ ডুইং ইভেন বেটার। এবং আমরা যেটা দেখেছিলাম যে এন্ড্রু কোমো ওয়াজ ফান্ডেড বাই বিগ হেজ ফান্ডস অ্যান্ড রিপাবলিকান ডোনার্স অনেককে, কিন্তু এবার কিন্তু কেউ কোমোকে পয়সা দিচ্ছে না। আর আপনি যে কথাটা বলেছেন যে হোয়াট উই হ্যাভ সিন যে একেবারে মানে ইলেকশন ইজ অল অ্যাবাউট গ্রাউন্ড গেম। আপনার ডেমোক্রেটিক পার্টিতে there is a hypocrisy, let's admit it. বড় বড় যে নিউ ইয়র্ক স্টেটের টপ রিপাবলিকান আপনার হাকিম জেফরিজ, চাক শুমার তারা কিন্তু এখনো পর্যন্ত মামদানিকে এন্ডোর্স করেনি। বাট at the end of the day they are not gonna vote, people are gonna vote. So New York mayor elected hote hole you have to get somewhere close to আমি জানি 8 মিলিয়নের মতো ভোট পাওয়া দরকার। সো 8 মিলিয়ন ভোট পেতে হলে you have to have a solid ground game. Mamdani had 50,000 volunteers, they were knocking on the door. কোমোর প্রাইমারিতে যে পরিমাণ ভলান্টিয়ার ছিল তাদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু এখন অলরেডি মামদানির কাজ করছে। সো কোমো ইজ লুজিং অল দ্য গ্রাউন্ড। আর আপনি যেটা বললেন যে সবাই যদি এক হয়ে যেত তাহলে একটা পসিবিলিটি ছিল, কিন্তু এরিক অ্যাডামস ইজ নট গোনা গিভ আউট। তারপরে সিলওয়া অলরেডি ফান্ডিং পেয়ে গিয়েছে, সে গিভ আপ করবে না। সো বেসিক্যালি ইটস এ স্ট্রেট শট আনলেস আমরা যদি মানে বিরাট বড় কিছু স্ক্যান্ডেল না পাই যেটা আর্থ চ্যাটারিং মানে কি বলা যায় মামদানির কোনো সিক্রেট ভিডিও যদি রিলিজ না হয়। I don't think it is because at the end of the day Trump is not going to vote. The Wall Street billionaires is not going to vote. They can flood the campaign, but it's too late because Mamdani has a solid ground game. He is relating with people and he is with the people. Even মানে it's a sign যে কোমো প্রাইমারিতে যত ভালো করেছিল মেইন ইলেকশনে গিয়ে he's going to do even worse and it's going to be death sentence for his campaign. এবং এখান থেকে আমি যদি we pivot to আপনি যেটা বললেন যে গ্র্যাম প্ল্যান্টার হি ইজ এ oyster farmer. এবং ইন্টারেস্টিংলি যে আমার আমি ইউ নো দ্যাট আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি অফ মেইন, আমার একজন খুব ভালো বন্ধু ছিল তার নাম হলো নিক প্ল্যান্টার। তো আমি ওকে কল করেছিলাম যে আর ইউ গাইজ রিলেটেড? বললো যে না উই আর নট রিলেটেড, বাট হি সেড দ্যাট দিস গাই ইজ সামথিং মানে কারণ মেইন ইজ ভেরি charismatic. If you listen to him, he's very charismatic. তো আমি যেটা খবর পেলাম মেইনে অনেকের সাথে কথা বলে যে সুজান কলিন্স ইজ গেটিং রিয়েলি ওল্ড, অলদো সে মানে আপনার 2018 সালের যে টাফ ইলেকশন মিড টার্ম ইলেকশন ছিল সেখানে সরি 2020-তে যেবার বাইডেন ইলেক্টেড হলেন সেবার তো there was a blue wave all over, কিন্তু সেই ইলেকশনেও সার্ভাইভ করে গিয়েছিলেন সুজান কলিন্স। সো শি ইজ এ ফাইটার
তাকে এবং এবং মেইন ইজ এ ভেরি ইন্ডিপেন্ডেন্ট কাইন্ড অফ স্টেট, এটা Yeah. কিন্তু ব্লুও না, ইটস নট এ পার্পল, এটা ওয়ান অ্যান্ড ওয়ান খুব- আপনি তো জানেন হ্যাঁ হ্যাঁ। সো এখানে একজন ডেমোক্রেট সেনেটর আছেন, আর একজন হলো ইন্ডিপেন্ডেন্ট, তারপরে গভর্নর ডেমোক্রেট, সেনেটর আর একজন রিপাবলিকান। সো ইটস এ ভেরি মানে মিক্সড ব্যাগ। সো এখানে সুজান কলিন্সের বয়স যখন হয়েছে, এবং ট্রাম্প ডাজন্ট লাইক সুজান কলিন্স, দ্যাটস অ্যানাদার থিং, যে ডাই হার্ড রিপাবলিকানরা তারা কিন্তু সুজান কলিন্সকে পছন্দ করে না। সো যার কারণে আমি ডেমোক্রেটিক পার্টির যেই সেনেট ক্যাম্পেইন, তাদের রিসেন্ট যে রিপোর্টগুলো দেখছি, দে আর ভেরি আপবিট। তারা নর্থ ক্যারোলাইনার ব্যাপারে এখন রয় কুপার সমস্ত পোলে অলমোস্ট 10 পয়েন্টে এগিয়ে আছেন, which is a very good thing. So they are very hopeful that they will flip North Carolina. তারপরে আপনার নেব্রাস্কাতে গতবার যিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু মাত্র 5% ভোটে হেরে গিয়েছিলেন, অ্যান্ড এবার ডেমোক্রেটরা তাকে সাপোর্ট করবেন। সো হি হ্যাজ এ ভেরি গুড চান্স, যদিও আলটিমেটলি ফ্লিপ করতে পারবেন কিনা কেউ জানে না। ডেমোক্রেটস আর ভেরি হোপফুল অ্যাবাউট অ্যালাস্কা খুব অল্প ভোট, সো এখানে ফ্লিপ করাটা খুব ইজি। সো দে আর ভেরি হোপফুল অ্যাবাউট অ্যালাস্কা, অ্যান্ড দে আর ভেরি হোপফুল অ্যাবাউট ওহাইও, কারণ শেলডন ব্রাউন আপনারা জানেন দীর্ঘদিনের সেনেটর, তিনি গত ইলেকশনে হেরে গিয়েছেন, কিন্তু এবার তিনি আবার দাঁড়াচ্ছেন, এবং হি হ্যাজ এ ভেরি, এবং এটা হলো জেডি ভ্যান্সের ছেড়ে দেওয়া সিট, সো ইটস এ নিউ সিট, দের ইজ নো ইনকামবেন্ট, সো হি মাইট হ্যাভ এ ভেরি গুড চান্স। সো এই জিনিসগুলা ডেমোক্রেটিক পার্টিকে হোপফুল করছে। কিন্তু আপনি যে কথা বলে প্রশ্নটা শেষ করেছিলেন, সেটা দিয়েই আমি উত্তরটা দিব, যে ডেমোক্রেটিক পার্টি নিড টু অ্যাকনলেজ দ্য ইউথ মুভমেন্ট। ডেমোক্রেটিক পার্টির ইস্টাবলিশমেন্ট, কর্পোরেট ডেমোক্র্যাটস আর অ্যাবসলিউটলি আউট অফ টাচ জি। ফ্রম হোয়াট দ্য ইউথ আপনি বলছিলেন যে এই জিনিসটা অ্যাকনলেজ করতে হবে। রাইট, ডেমোক্রেটিক পার্টির মধ্যে হিপোক্রেসি আছে, আপনি শুরুতে বলেছিলেন। তারপর বললেন যে যদি কোনো টেপ না বের হয়ে যায় মামদানির বিপক্ষে, তাহলে তেমন কিছু হওয়ার সম্ভাবনা দেখছে না। ইউনো ইটস আমেরিকান হিপোক্রেসি। দেখুন, আমরা সবাই কিন্তু ওই যে ট্রাম্পের টেপটা শুনেছি, গ্র্যাব দেম দ্য গার্লস, বাই হোয়াট অ্যান্ড হোয়াট, রাইট? Nothing happened to him. People like him. People think he's the man, right? But ঠিক অপোজিট চরিত্রে আপনি যদি গড ফরবিড মামদানির কোনো কিছু বের হয়ে আসে, তাহলে হি ইজ দ্য ব্যাড গাই। He is the bad guy. So it's very strange, but anything is. I'm not surprised with anything nowadays. Anyway, আমি আমি একটু অ্যাড করি এখানে অন মেইনে অতটা অপটিমিস্টিক হওয়ার হওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই। তার কারণ পার্টি কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে এন্ডোর্স করবে। কারণ সেটা মেইনলি তো। কিন্তু কি বলে প্ল্যাটনার ছাড়াও কিন্তু গভর্নর জেনেট মিলস কিন্তু হ্যাঁ, কনসিডার করছে ফাইট করবার জন্য। তিনি হলে ইস এ শেয়ার শট, শি ইজ ভেরি পপুলার ইন মেইন। কেমন? এটা একটা। 2 নম্বর যেটা বললেন নকিব ভাই অন সুজান কলিন্স, আমি একটু ডিসএগ্রি করি। তাকে যে ট্রাম্প পছন্দ করে না, দ্যাট ইজ হার স্ট্রেংথ। মেইন ইজ বিং ভেরি ইন্ডিপেন্ডেন্ট, বেসিক্যালি অনেক স্বাধীন চেতা, এবং তারা ব্লুও নয়, তারা রেডও নয়, মাঝামাঝি কোনো একটা জায়গায় তারা আছে। এই অবস্থায় যদি ট্রাম্প আক্রমণ করে সুজান কলিন্সকে, শি বিকামস অনেক বেশি পপুলার টু দ্য মেইনের লোকদের কাছে। জি। কেমন? এইটা তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ নয় কিন্তু। yeah, it's a paradigm. তো এখানে আমি ডেফিনেটলি আমি আপনার সাথে এগ্রি করি, কিন্তু কয়েকটা বিষয়ে সুজান কলিন্স কথা রাখেনি। যেমন আপনার শি সেড দ্যাট, আপনি যদি দেখেন যে তার সবচেয়ে বড় যেই শর্ত ভঙ্গ করেছিলেন তিনি, যে শি সেড দ্যাট শি ইজ নট গনা confirm anybody who has question or something like that. আপনাদের মনে আছে যে তারপরে রবি ওয়েডের ব্যাপারে সো মেইন কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট জায়গা। সো এই কয়েকটা বিষয়ে রবি ওয়েডের ব্যাপারে শি কমপ্লিটলি ফ্লিপড, এবং এটা কিন্তু ট্রাম্পের প্রেশারের কারণে। সো এবং আমরা লাস্ট যেটা দেখলাম যে বিগ বিউটিফুল বিলেও শি ওয়াজ অন ট্রাম্পস সাইড। সো এই জন্য মানে আপনি যে কথাটা বললেন যে তিনি ট্রাম্পকে যখন অপোজ করেন, মানে ইটস এ প্যারাডক্স। আমি তা বলিনি, ট্রাম্প তাকে অপোজ করে বলে। ওটাই, ট্রাম্প তাকে অপোজ করলে তার জনপ্রিয়তা বাড়ে, তো এটা ট্রু। কিন্তু যখন তিনি আবার ট্রাম্পকে সাবমিট করেন, তখন তার এটা কিন্তু একটু কমে যায়। সো ওটাও কিন্তু কিছুটা হয়েছে। সো ইটস এ প্যারাডক্স। কারণ এট দ্য সেম টাইম মেইনে কিন্তু কয়েকটা পকেট আছে যেখানে অ্যাবসলিউটলি মানে ইটস এ ট্রাম্প কান্ট্রি। কয়েকটা পকেট একেবারে মানে আপনার
রুরাল এরিয়াগুলোতে। ওইখানে আবার মানে ঠিক যে কারণে অন্য অন্য বড় বড় শহরে তার জনপ্রিয়তা বাড়ে, আবার ওই সব জায়গায় তার জনপ্রিয়তা কমে। সো ইটস এ ভেরি কমপ্লিকেটেড ম্যাথ। It's upstate New York is also Trump country. Yeah. Outside of the city, okay, anywhere you go, you and I walk at night, they will shoot you if they find you in Yeah. front of their door. There's no question about it. ভেরি সিমিলার, Very খালি similar. লোক সংখ্যা কম, এতটুকুই ডিফারেন্ট। হ্যাঁ। আমি হাসান ফেরদৌস যাব আপনার কাছে ট্রাম্প প্রসঙ্গে। আমরা এখানকার বেশ কয়েকটি প্রসঙ্গ শেষ করে তারপর আমরা একটু বহির্বিশ্বের দিকে যাব, ইনক্লুডিং বাংলাদেশ। ট্রাম্প বলছেন যে উনি ডিকটেটর হওয়ার কোনো অভিপ্রায় তার নেই, হি ডাজন্ট ওয়ান্ট টু বি আ ডিকটেটর, কিন্তু মানুষ চায় যে উনি ডিকটেটর হন, এটা তার অভিপ্রায় নয়। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? অ্যাট দ্য সেম টাইম আমরা তার অ্যাকশনগুলো দেখছি, ইটস টেল সাইন অফ এ ডিকটেটর। প্লিজ ভাই, আপনারা তো মনে থাকার কথা, ট্রাম্প সাহেব নির্বাচনের আগেই বলেছিলেন তিনি একদিনের জন্য হলো এখন এক হবে, সে তো বিখ্যাত একটি উক্তি, হ্যাঁ তিনি বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিনের জন্য নয়, গত 6 মাসে প্রায় প্রতিদিনই তিনি ডিকটেটর ডিকটেটরের মতো আচরণ, আমি বলি আর ডিকটেটর, তিনি ডিকটেটরের মতো আচরণ করছেন। আচরণগুলি কি? তিনি সরাসরি ভাবে আমেরিকার শাসনতন্ত্রকে চ্যালেঞ্জ করছেন। যেমন মনে করা হয়, যেভাবে আমরা ইমিগ্রেশন ক্যাম্পেইনটা অ্যান্টি ইমিগ্রেশন ক্যাম্পেইন হচ্ছে, তার সরাসরি শাসনতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে। সর্বশেষ দেখতে পাচ্ছি কি আমরা, ডোনাল্ড ট্রাম্প সাহেব বিভিন্ন শহরে, স্পেশালি আমরা ডিসিতে দেখতে পাচ্ছি আমরা, সৈন্য পাঠিয়েছেন। গভর্নরের বা সিটি মেয়রের সমর্থন ছাড়া শাসনতন্ত্রের বিধিবিধানকে অগ্রাহ্য করে সৈন্য পাঠাচ্ছেন। আমরা আরো কি দেখতে পাচ্ছি, তিনি যাকে খুশি, যে তার পছন্দের নয় এমন সবাইকে তিনি ফায়ার করছেন, চাকরি থেকে বরখাস্ত করছেন। কাদের বরখাস্ত করছেন? তারাই যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করছে। আজকেই যেমন ধরা যাক, 21 জন ইপিএ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, 21 জন মিড লেভেল এবং হাই লেভেলের 21 জনকে ফায়ার করা হয়েছে। কি কারণে? এই 21 জন চিঠি লিখেছিলেন যে এই সরকার যে নীতি অনুসরণ করছে তার ফলে আমাদের স্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। দে সেন্ট এ ডিসেন্ট নোট, এই বলে যে এর ফলে আমাদের স্বাস্থ্য এবং পরিবেশ আক্রান্ত হচ্ছে। তো উনি কি করলেন? প্রথমে তাদেরকে সাসপেন্ড করলেন এবং আজকেদের প্রত্যেককে ফায়ার করলেন। এরকম এভাবে ইনফ্যাক্ট গত 6 মাসে তিনি প্রায় 50 জনকে, লিটারালি 50 হাই লেভেল অফিসিয়ালদের ফায়ার করেছেন। সবচেয়ে সিগনিফিকেন্ট কোনটা আমার কাছে লেগেছে, লেবার স্ট্যাটিস্টিক্স চিফ যিনি ছিলেন মহিলা। কি কারণে? এই মহিলা সিম্পলি তার কাজ হচ্ছে গিয়ে প্রতি মাসে লেবার স্ট্যাটিস্টিক্সটা ফাইনালাইজ করে প্রেজেন্ট করা। তিনি কিন্তু স্ট্যাটিস্টিক যোগ বিয়োগ করে তিনি বলেন না, যোগ বিয়োগ করার লোক আছে, তিনি জাস্ট এটা ফাইনালাইজ করেন। তিনি যে রিপোর্টটা দিয়েছিলেন ট্রাম্প সাহেব পছন্দ হয়নি, যে না আমি আরো বেশি লোক আমার কাজ করে, এত কম ওয়ার্ক জেনারেট হয়নি। কি করলেন? তাকে চাকরি থেকে নামিয়ে দিলেন। সর্বশেষ তিনি কি করছেন? তিনি ফেডারেল রিজার্ভ বোর্ডের একজন একমাত্র কৃষ্ণকায় মহিলা সদস্য, তাকে ফায়ার করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফায়ার তিনি করতে এখন পারেন না, কারণ তার পিছনে আইনি ব্যাপার আছে, টেকনিক্যালি উনি পারেন না। এবং লিসা কুক চ্যালেঞ্জও তিনি করেছেন সিদ্ধান্তের ব্যাপারে। কিন্তু কাজটা কি? তিনি কি চাইছেন? যে আমি যা চাই সে যে ক্ষেত্রে হোক না কেন সেটাই পালিত হতে হবে। এটাকে বলে, একটা তত্ত্ব আছে এদের, আবার আমেরিকা একটা তত্ত্বের শেষ নেই, ইউনিটারি থিওরি অফ পাওয়ার। ইউনিটারি থিওরি সবচেয়ে পাওয়ারফুল 3টা ব্রাঞ্চ তো আমাদের, 3টা ব্রাঞ্চে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ। এই রিপাবলিকানদের তত্ত্ব দীর্ঘদিন থেকে চলে আসছে, তাতে প্রেসিডেন্ট হাতে সমস্ত ক্ষমতা, এবং ট্রাম্প মাঝে মধ্যে বলে থাকেন আমি যা খুশি করতে পারি, স্বতন্ত্রতা আমাকে সেই সুযোগ দিয়েছে। কিন্তু এই করার ফলটা কি দাঁড়াচ্ছে? এই করার ফলটা দাঁড়াচ্ছে এই যে এই প্রশাসনের ভেতরে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস থাকছে না, আর সত্যকে বলবার মতো লোক থাকছে না। ট্রাম্প সাহেব এবারের প্রশাসনে এমন সব লোক বেছে নিয়ে এসছেন যারা তার কথা, সব কথায় হা করে। আপনারা দেখেছেন এই গত পরশুদিন তো আমরা দেখলাম তার ক্যাবিনেট মিটিং এর রিচুয়ালই হচ্ছে একটা, প্রত্যেকের তুমি বলো, তুমি প্যাম বন্ডি সে সামথিং, এবং তিনি কি বলেন, মহান প্রেসিডেন্ট আপনার জন্য কাজ করে আমি কৃতজ্ঞ। প্রত্যেকে একই কথাই বলছেন, যে যেভাবে পারেন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে মাখন লাগাতে ব্যস্ত। ফলটা কি দাঁড়াচ্ছে? যে ভুলগুলি হচ্ছে এবং একের পর এক ভুল হয়ে যাচ্ছে।
এই ভুলগুলি কিন্তু কেউ দেখিয়ে দিচ্ছে না। আগের প্রশাসনে, ট্রাম্পের প্রথম প্রশাসনে আমরা দেখেছি, আমরা বলতাম দেয়ার আর পিপল হু আর অ্যাডাল্টস ইন দ্য রুম। ঘরে সিনিয়র লোক আছে যারা ট্রাম্পকে ভুল দেখিয়ে দিতে পারবে। এবার কিন্তু একজন লোকও নেই যে ট্রাম্পকে চোখে আঙুল দেখে দেবে কাছে তুমি ঠিক করছো না। এর ফলটা দাঁড়াচ্ছে যে বাই ডিফল্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব কিন্তু এক হয়ে পড়ছে। যা তিনি চাইছেন তাই তিনি করছেন। আমি সেখান থেকে শুরু করব যে কিছুক্ষণ আগে আমি প্রশ্ন করেছিলাম হাসান ফেরদৌসকে যে উনি বলছেন যে উনি ডিক্টেটর হতে চান না, কিন্তু মানুষ চায়। ওনার কোনো অভিপ্রায় নেই, হ্যাঁ মানুষের অভিপ্রায় উনি পূরণ করতেও পারেন, এমন একটি ভাব। একই সঙ্গে আমরা দেখলাম, তার কাছ থেকে শুনলাম যে উনি যাকে ইচ্ছা ফায়ার করছেন। যদি যে জিনিস পরিসংখ্যান পছন্দ না হলে পরিসংখ্যানবিদকে ফায়ার করে দিচ্ছেন। আপনি লিসা কুকের কথা বললেন, ফেডারেল রিজার্ভের গভর্নর, তাকে ফায়ার করার চেষ্টা করেছেন, সেটি সক্ষম হননি। সিডিসির একজন ডাইরেক্টরকে উনি অব্যাহতি দিয়েছেন গতকাল মনে হয়। একটি ডিজাস্টার রিলিফের একটি সংস্থার প্রধানকে উনি বের করে দিয়েছেন। তারপর আরেকটি সংস্থা আছে যেটি ন্যাচারাল ডিজিজ অ্যান্ড অল দিস থিংস দেখে, তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এরকম 5-6টি, অর্থাৎ উনার যাকে মনে হচ্ছে উনি হায়ার ফায়ার করছেন, ডাজেন্ট ম্যাটার। আর একদল লোক তো আপনি শুনলেনই, চামচা আছেন যারা বলছেন, হ্যাঁ পিটার হ্যাক্সের থেকে শুরু, নেওমি হোয়াটস হার নেম, দ্য সিকিউরিটি স্টুজ, Christy Noem, thank you. সোপ অপরা করলেও ভালো করতো খুব, আছে। তারপর এরকম অনেকেই আছেন যারা তার পাদুকা লেহন করছেন। এনিওয়ে, ইতিমধ্যে উনি বলছেন যে উনি ন্যাশনাল গার্ড পাঠাবেন শিকাগোতে। শিকাগো বলছে ভাই আমাদের দরকার নেই ন্যাশনাল গার্ড, আমরা চাই না। আবার বিভিন্ন সিটির বিভিন্ন স্টেটের মেয়র এটা বলছেন যেটা আমরা চাই না। 19টি গভর্নর এ পর্যন্ত। গভর্নর ইলিনয়ের যে গভর্নর, উনি বলেছেন উই আর রেডি টু টেক এনি চান্স, ওকে, টু ফেস সামথিং। কিন্তু ট্রাম্প তার দিকে আছেন। অনেকটা যেন দেশ সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি কি সেরকম আলামত দেখতে পাচ্ছেন? I'm glad you mentioned that. So আমরা যদি একটু বিষয়গুলো খেয়াল করি যে অবশ্যই হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে ডিটেল সব ইনফরমেশন দিয়েছেন, আমি পুরোপুরি অ্যাগ্রি করি। তিনি ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি নিয়েও কিন্তু এরকম ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন দেখলেন যে এটা করতে গেলে সমস্যা হবে, তিনি রিসেন্ডেড ইট। কিন্তু ঠিকই এখনো পর্যন্ত ইউনিয়ন স্টেশনে কিন্তু তিনি ন্যাশনাল গার্ড ডিপ্লয় করে রেখেছেন। সো শিকাগোর ব্যাপারেও তিনি সিগন্যাল দিয়েছেন হিজ ইন্টেনশন টু সেন্ড ফেডারেল ট্রুপস টু নট অনলি শিকাগো, ডেমোক্রেটিক যেই শহরগুলো আছে তার যুক্তি হলো যে সেখানে অপরাধ বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে। যদিও স্ট্যাটিস্টিক্স বলে যে সেখানে ক্রাইম ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু হিস্টোরিক্যাল যে ক্রাইম ছিল সেখান থেকে সিগনিফিক্যান্ট ডিক্রিজ হচ্ছে। এবং নোটেবল স্পেশালি শিকাগো ইউজ টু বি এ ডেডলি সিটি, কিন্তু সেখানে কিন্তু হোমোসাইড এবং শুটিং অনেক কমে গিয়েছে। আমরা যদি ইলিনয়ের গভর্নর দেখি, জেবি প্রিটস্কার, সে কিন্তু স্ট্রংলি আইডিয়াটাকে প্রত্যাখ্যান করেছে। সে বলেছে যে এটা আনকনস্টিটিউশনাল, আনআমেরিকান অ্যান্ড আননেসেসারি। এবং শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন মানে একই কথার কিন্তু প্রতিধ্বনি করেছেন এবং বলছেন যে এই সিদ্ধান্ত যদি ডোনাল্ড ট্রাম্প নেয় তাহলে পরে তারা আইনি ব্যবস্থা নেবে। এখন আমরা যদি আইনি ব্যবস্থা কি নেওয়া যায় এটা দেখি, যে দেয়ার আর সাম গার্ড রেলস ইন আওয়ার কনস্টিটিউশন, যে গভর্নরের অ্যাপ্রুভাল কিন্তু সবসময় দরকার হয় যখন কোনো এ ধরনের অ্যাক্ট ইনভোক করা যায়। সো ইউ হ্যাভ কমিউটেটাস অ্যাক্ট অথবা আপনার যে ইনসারেকশন অ্যাক্ট, এই দুইটা যদি ইনভোক করতে হয় তাহলে কোনো স্পেসিফিক ন্যাশনাল ইমার্জেন্সি হলে পরে গভর্নরের অ্যাপ্রুভাল দরকার হয়, কিন্তু সেটা না নিয়ে প্রেসিডেন্ট কিন্তু এভাবে ভায়োলেট এটা করতে পারে না। সো এটা একটা ডেফিনেটলি একটা কনফ্লিক্টের দিকে নিয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি আপনি সিভিল ওয়ার মেনশন করছেন, এজন্য আই এম নট শিওর ইফ উই অল পিকড আপ অন দিস। যখন জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে কথোপকথন হচ্ছিল, দেয়ার ওয়াজ এ টাইম ডোনাল্ড ট্রাম্প বলছিলেন জেলেনস্কিকে যে তুমি তো অনেকদিন ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তোমার এখানে ইলেকশন কবে হবে? তখন জেলেনস্কি বলল যে মিস্টার প্রেসিডেন্ট, উই আর অ্যাট ওয়ার, হাউ ক্যান উই হ্যাভ ইলেকশন?
Then Trump's eye wall became wide. যে you cannot have election when it's wartime. What a So happy he's message getting for him. ideas. He's getting ideas. So টু টার্ম লিমিটের জায়গায় আমরা মানে এই টার্ম লিমিটটার অ্যাবলিউশনের কথা আমরা শুনছি। সো দিজ আর নট জাস্ট চ্যাটার্স, দিজ আর সামথিং সিরিয়াস। এবং 2028-এ তার আগে এইভাবে যে স্টেটগুলোর সাথে ন্যাশনাল গার্ড ডিপ্লয়মেন্ট নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেখানে যদি একটা অরাজকতা এবং সংঘর্ষ তৈরি হয়, এটা খুব আমি অবাক হব না যে ডোনাল্ড ট্রাম্প গট দ্যার আইডিয়া ফ্রম জেলেনস্কি যে একটা যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেলে নির্বাচন তাকে দিতে হবে না। সো উই আর উই হ্যাভ রিজন টু বি ভেরি ভেরি ওয়ারিড। Thank you. আমি একটু বলি, এখানে একটু ডিপেন্ড করে বলি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে, আমাদের মহান প্রেসিডেন্ট। তা হচ্ছে এই যে ইমার্জেন্সির সময় কিন্তু প্রেসিডেন্ট 30 দিনের জন্য কংগ্রেসের সম্মতি ছাড়াই, সম্মতি আদায় না করেই কিন্তু ন্যাশনাল গার্ড ডিপ্লয় করতে পারেন। And he does not need really governor's approval. গভর্নরের কনকারেন্স তার প্রয়োজন হতে পারে, কিন্তু অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নাই। এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, ডিসিতে আমরা যে দেখলাম যে আসলেই এটা একটা ক্রাইম ইনফেস্টেড শহর, রাইট? সব শহরে কিন্তু বড় বড় সব শহরে ক্রাইম কমছে, নিউ ইয়র্ক সিটিতেও ক্রাইম কমছে, কিন্তু তারপরও ক্রাইম কিন্তু অনেক চড়া, বিশেষ করে কোয়ালিটি অফ লাইফ ক্রাইমস। খুন কমছে, রাহাজানি কমছে, গাড়ি চুরি কমছে, কিন্তু কোয়ালিটি অফ লাইফ ক্রাইম কিন্তু অব্যাহত রয়ে গেছে। কেমন? নিউ ইয়র্ক সিটিতেও। কিন্তু এই যে ডিসি ডিপ্লয় করার পরে কি দেখেছি আমরা? সিগনিফিক্যান্ট রিডাকশন অফ মেজর ক্রাইমস। আমাকে স্ট্যাটিস্টিক, আমি সর্বশেষ দেখছি স্ট্যাটিস্টিক ফ্রম সিবিএস, তারা বলছে ভায়োলেন্ট ক্রাইম কমেছে অলমোস্ট 50%, বার্গলারি কমেছে 48%, কার থেফট কমেছে 36%। ফলে একজন যে কাজ দেয়নি তা না। আরো লক্ষণীয় যে ডিসির যিনি মেয়র, তিনি কিন্তু আপত্তি করেননি। তিনি শুধু বলেছেন যে ক্রাইম তো আছেই, আমাকে হেল্প করো, তোমাকে সৈন্য পাঠাতে হবে না, গিভ মি এনাফ ফান্ডস টু হায়ার মোর টু হায়ার মোর পুলিশ অফিসার। তা না করে তুমি কি করছো? তোমার ক্ষমতা তুমি ব্যবহার করছো। কেমন? আর লাস্ট একটা পয়েন্ট, আপনি বলছেন ডিক্টেটরশিপ। সর্বশেষ যে আমি দেখলাম জনমত, তার আমেরিকার 4% লোক, 4% লোক মনে করে এখন একতন্ত্র ভালো। ওকে, 4%। ট্রাম্প সাহেব বললেন সবাই চাচ্ছে ডিক্টেটরশিপ, তা কিন্তু নয়, মাত্র 4% লোক। ওকে, সেটা একটা শুভ লক্ষণ বলে আপনি মনে করেন? বলতে পারে। ওকে, ঠিক আছে। মানে আমিও তাই মনে করি, কারণ এটি আসলেই ভালো। যে কারণে আমি কথাগুলো অবতারণা করেছি তার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা দেখছি ইয়েস ক্রাইম কমেছে, এবং যদি প্লেন ভাবে দেখেন আপনি আগে সহজ দৃষ্টিতে, তাহলে মনে হবে ভালোই তো, সৈন্য মোতায়েন করলেই তো ক্রাইম কমে যায়। কিন্তু ক্রাইম কমাতে হলে আপনি যেটি বললেন যে গভর্নর উনি চাচ্ছিলেন যে আমাকে ফান্ডস দাও, আমাকে এটা মোকাবেলা করার জন্য, এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা দরকার। যেখানে যেখানে শিক্ষার হার কম থাকে, যেখানে মধ্যবিত্তর আয় ইনকাম কম হয়, যেখানে বাবা মারা দুজনেই কাজে যান, ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখতে পারে না, সেই সব জায়গায় কিন্তু আসলে ক্রাইম ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু হাউ ডু ইউ combat that? এটা কিভাবে মোকাবেলা করেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার তার জন্য, এবং সেটার জন্য আর্মি দরকার নেই। যে কারণে আমি কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে যে দেখা গেল 1টি 2টি 10টি শহরে সৈন্য মোতায়েন করে আস্তে আস্তে আপনি কিন্তু ক্ষমতায়ন করতে পারেন নিজেকে, নিজের ক্ষমতা বাড়াতে পারেন। আপনি অলরেডি সুপ্রিম কোর্ট নিজের পকেটে রেখেছেন। ওকে, আপনি যাকে ইচ্ছা ফায়ার করছেন, যাকে ইচ্ছা হায়ার করছেন। কাজেই প্রশ্ন তো উঠতেই পারে যে আসলে কি আমরা যা দেখছি সেটি দেখছি, না অন্য কিছু হচ্ছে? অন্য কিছু। আমি আপনি কথাটা বুঝিয়ে বলি। ব্যাপারে মাথায় রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব টার্গেট করেছেন কোন কোন শহর। জি, দিস আর অল ডেমোক্র্যাট রান সিটিজ। আই এগ্রি। অল ডেমোক্র্যাট। দিস ইজ অল পলিটিক্যাল গেম একটা। আমি সামনে মধ্যবিত্ত নির্বাচন, মিড টার্ম সামনে রেখে ডেমোক্রেটিক শহরগুলিকে টার্গেট করা হয়েছে। হ্যাঁ, এবং খুব সুন্দর পরিকল্পনা, কিন্তু খুব ভালো। It's a good strategy, আমি বলবো। And then the morons, the Democrats, the mummies and the pharaohs, they're doing nothing. Good job. Anyway, আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করি। এখনো নিউ ইয়র্ক সিটিতে থাকবো আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাচ্ছিলাম, কিন্তু আপনি you wanted to add, so we allowed you. এটি হচ্ছে বাংলাদেশ কাউন্সিল জেনারেল অফিসে যে ঘটনাটি ঘটে গেল।
এখানে এসেছিলেন বাংলাদেশের যে মানে এখন যে ইন্টারিম গভর্নমেন্টের যে ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার মাহফুজ আলম একটি প্রোগ্রামে চিফ গেস্ট হিসাবে। সেখানে আওয়ামী লীগ পন্থী অনেকে গিয়েছিলেন। প্রতিবাদ আপনি করতেই পারেন, কিন্তু সেখানে সীমাবদ্ধ থাকেনি জিনিসটি। ভাঙচুরও দেখেছি আমরা, এটি ভায়োলেন্স পর্যায়ে গেছে। আপনার কাছে আমার কয়েকটি প্রশ্ন। একটি হচ্ছে, এটি যখন এদেশের সবাই দেখেন, এটি তো এখানে হয়েছে তখন, এবং বহির্বিশ্ব গেছে, তারা এটি কিভাবে নেবেন, এর প্রতিক্রিয়াটা কেমন হবে, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এরা কারা, কেন এরকম করছেন? আমি ভাই, খুবই উদ্বেগজনক একটা ঘটনা ঘটেছে, একাধিক কারণ উদ্বেগজনক। আপনি ঠিকই বলেছেন, প্রতিবাদ তো আপনি করতেই পারেন, প্রতিবাদ করাও হচ্ছে, কোনো আপত্তি নেই। জ্যাকসন হাইসে প্রতিবাদ হচ্ছে, কনসুলের সামনেও প্রতিবাদ হতে পারতো দূরত্ব বজায় রেখে। কিন্তু আপনি সরাসরি আক্রমণ, ফিজিক্যাল আপনি অ্যাটাক করেছেন, আপনি আপনি কনসুলেটের প্রপার্টি নষ্ট করেছেন। এটা কনসুলের নিজস্ব প্রপার্টি নয়, কিন্তু ভাড়া করা একটা প্রপার্টি। এই প্রপার্টির এই ধ্বংস, নষ্ট হওয়ার জন্য আমাদেরকে কম্পেনসেশন পে করতে হবে। কে পে করবে? আমার গভর্নমেন্ট। আমার ট্যাক্সের পয়সা ব্যয় হবে। কি কারণে? এখানে একদল দুষ্কৃতিকারী, একদল মিসক্রিয়েন্ট তাদের রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করবার জন্য ধ্বংস করেছে, ক্ষতি করেছে। আসুন, প্রথমে কাজ হচ্ছে শক্ততম ভাষায়, স্ট্রংগেস্ট ল্যাঙ্গুয়েজে এটা নিন্দা করি আমরা। এটা একটা ব্যাপার। 2 নম্বর, আরো ভয়ের কথা হাবি ভাই, আমরা একটু আগে ট্রাম্প নিয়ে কথা বলছি। ট্রাম্প শহরে শহরে সৈন্য পাঠাচ্ছে, ট্রাম্প ইমিগ্রেন্টদের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, ট্রাম্প ধরে ধরে প্রতিদিন লোক দেশ থেকে পাঠিয়ে দিচ্ছে। সেখানে আমরা একটা ইমিগ্রেন্ট কমিউনিটি, যদি এই ছবিটা আমরা প্রেজেন্ট করি যে আমরা আসলে ভায়োলেন্ট একটা কমিউনিটি, কি বার্তা আমরা দিচ্ছি ট্রাম্প প্রশাসনের কাছে? তারা তো পেয়ে বসবে, এই তো পেয়েছি লোক, এরা তো সব ভায়োলেন্ট লোক, এদেরকে বের করো এখান থেকে। এবং আমাদের মধ্যে অসংখ্য লোক আছে যারা কিন্তু লিগ্যাল নয়, নানা রকম সমস্যার মধ্যে তারা আছে। আমাদের এই নেতারা মাথায় একটু তার ঢুকলো না যে তাদের এই রাজনৈতিক বক্তব্য প্রকাশের কারণে অসংখ্য মানুষ বিপদে পড়লো। আসুন, আমরা প্রথম কাজ হচ্ছে এদেরকে শক্তভাবে নিন্দা করি। আবারও বলে, আপনি ঠিকই বলেছেন, করো, অবশ্যই তুমি তোমার প্রোটেস্ট করবে, মতামত প্রকাশ করবে, কোনো আপত্তি নেই। বিগার পিকচারটা কি? এরা কি চায় আসলে? এরা বাংলাদেশকে ক্ষতি করতে চায়, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে নষ্ট করতে চায়, আমাদের সুনামকে নষ্ট করতে চায়। আমাদের বলতে এরা বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারকে গুলিয়ে ফেলেছে। যে অ্যাকশন আপনি নিচ্ছেন এখানে সরকারের বিরুদ্ধে বলে, তা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের বিরুদ্ধেই যায়। পত্রিকায় কি খবর ছাপা হয়েছে? এ গ্রুপ অফ বাংলাদেশি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, গ্রুপ অফ বাংলাদেশি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তারা তো কাজটা করেছে। ফলে এই যে ছাপটা পড়ছে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা ভয়াবহ রকম অন্যায়, ভয়াবহ রকম ক্ষতিকর। এবং আসুন আমরা শক্তভাবে, যাতে এটা আর না ঘটে, এই শিক্ষাটা তারা যেন নিতে পারে, সেজন্য বলছি আমরা সবাই সমাজের সর্বস্তরে এদেরকে আমরা আসুন বয়কট করি, এদের প্রত্যাখ্যান করি। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে সময় কম, আমি নাকিব রহমান আপনার কাছে যাচ্ছি। I don't know how I end up with a question that puts you in a hot seat, but again, this is I'm laughing, but this is a very important. That's the story of my life. Story of your life. Let's see if we pass. আমরা আওয়ামী লীগ সমর্থকদের কর্মকাণ্ড শুনলাম। আমি মনে করি এবং আমার মনে হয় আপনারা একমত হবেন যে প্রতিবাদ করাটা সবার একটি রাইট আছে, অধিকার আছে, প্রতিবাদ আপনি করতেই পারেন। কিন্তু সেই প্রতিবাদটি যদি সন্ত্রাসী রূপে ধারণ করে এবং দেশের মানুষকে ভায়োলেন্ট সন্ত্রাসী হিসাবে প্রতিপন্ন হয় সবার সামনে, সেটি গ্রহণযোগ্য নয়। এটি বোঝার ব্যাপার আছে। এবং এটি করতে গিয়ে এখানেও যারা আছেন বাংলাদেশিরা, তারাও বিপদে পড়ে যেতে পারেন, সেটিও তারা ভেবে দেখেননি। কারণ আমাদের রক্তে অস্থি মজ্জায় চামচামির একটি সব ব্যাপার সবসময় খেলা করে। এনিওয়ে, অনেকে বলেন যে আওয়ামী লীগ এখন যেই অবস্থানটি নিয়েছেন রাইট নাও, এটি অনেকে মনে করেন যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো নয়। অনেকে আরো শক্ত করে বলছেন, আমি সেটা গেলাম না। অনেকে আবার বলছেন যে আসলে এই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া উচিত। আপনার দুটি প্রশ্ন রইল আপনার কাছে।
As আমি I said, হাসান I ফেরদৌস don't ভাই know যে how কথা I বলেন, end up with a question that puts you in a hot seat. I'm sorry. আমি হাসান ভাই যেই প্রসঙ্গটা নিয়ে কথা বলেছেন, আমি হাসান ভাইয়ের সাথে একেবারেই 100% একমত যে যেই আচরণটা আমরা দেখেছি সেটা আহ, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিংবা একটা রাজনৈতিক মতবাদের বিরুদ্ধে না, এটা একেবারে দেশের স্বার্থের বিরুদ্ধে একটা কাজ হয়ে গিয়েছে। দেখেন, আমরা কিন্তু অনেকেই, আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রতিবাদ এবং বিক্ষোভে অংশগ্রহণ করেছি ওয়াশিংটন ডিসি কনসুলেটের সামনে, হোয়াইট হাউসের সামনে, শেখ হাসিনা যখন ইউএনজিএতে এসেছিল তখন। কিন্তু আমরা কিন্তু কখনো অসভ্যতা করিনি, পিকেট লাইন কিন্তু ক্রস করিনি। একটা সিভিলিটি কিন্তু সবসময় থাকতে হয়, কারণ আমরা একটা সভ্য সমাজে বসবাস করি। সেখানে আওয়ামী লীগ তাদের ডায়াসপারা লোকজনকে নিয়ে যে প্রতিবাদ করছিল, তারা পিকেট লাইনের পিছনে থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজই তারা ইউজ করতে পারত, এটা এটাতে কোনো অসুবিধার কোনো কারণ ছিল না। কিন্তু তারা যেভাবে আক্রমণ করেছে, ঝাঁপিয়ে পড়েছে, সম্পদ নষ্ট করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এখানে আমি সেদিন ওয়াশিংটন ডিসিতে মাহফুজ আলমের সাথে দেখা করেছিলাম। তিনি খুব ক্ষোভ প্রকাশ করে বললেন যে এমবেসির ভূমিকায় তিনি খুব বিরক্ত, যে ইভেন 911 কল পর্যন্ত এমবেসি দেয়নি। ওখানে যারা ছাত্র ছিল, তারিক মুন নামে একটা ছেলে, সে এনসিপি ডায়াসপারা অ্যালায়েন্সের প্রেসিডেন্ট, সে আমাকে বলছিল যে ভাইয়া আমি পুলিশ কল করছি, এমবেসি পুলিশ কল করতে পারছিল না, চাচ্ছিল না। তারা মেয়র অফিসে কাকে যেন কল করলো, কোনো রেসপন্ড পায়নি। সো হি হ্যাড টু কল, তারেক মুন হ্যাড টু কল 911 টু প্রোটেক্ট দ্য প্রপার্টি। জি, সো এবং আরেকটা বিষয় হলো যে এই দিস ওয়াজ নট এ পাবলিক ইভেন্ট। এই ইভেন্টটা যে হচ্ছে, এটার খবরটাও কিন্তু সবার কাছে জানা ছিল না। এমবেসির স্টাফদের মধ্যে থেকে কেউ এটা লিক করেছে, এবং আমরা এটা বারবার দেখছি যে সরকারের মধ্যে আওয়ামী লীগের সিম্প্যাথাইজড যারা আছেন, তারা বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করছেন। এবং এখানে যারা আক্রমণ করলো তাদের মাথায় একবারও ঢুকলো না যে এটা একটা সভ্য সমাজ, এবং যেই ভাঙচুর করা ইটস এ ফেলোনি, এবং দে হ্যাভ কমিটেড মাল্টিপল ফেডারেল অফেন্স। এবং এ কারণে তাদের মানে মিনিমাম 10-15 বছরের জেল, জরিমানা এবং ডিপোর্টেশন তো আছেই। হাসান ফেরদৌস ভাই যেটা বলছেন যে এখানে ট্রাম্প ইজ ভেরি অ্যাগ্রেসিভ এগেইনস্ট ইমিগ্রেন্ট কমিউনিটি, এই এবং ইনফরমেশন এটার কিন্তু মাধ্যমে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দেয়া হয়েছে, জাস্ট টু লেট জি। ইউ নো। ওকে, So, আপনার হাতে 30 সেকেন্ডের মতো সময় আছে। হ্যাঁ, সো এই বিষয়গুলা নিয়ে মানে মানে আই ডোন্ট নো হোয়াট দে আর থিঙ্কিং। এবং ইতিপূর্বে তাদের বিভিন্ন অপরাধ অপকর্মকে শিল্ড করেছিল ডিফারেন্ট ইন্ডিয়ান আপনার ইন্টারেস্ট গ্রুপ, কিন্তু এখন সেটাও কিন্তু তাদেরকে রক্ষা করবে না, কারণ তারা নিজেরাই বিপদে। জি, সো এটা আই এম গোনা পিভিট দ্যাট টু দ্য নেক্সট কোয়েশ্চেন দ্যাট ইউ আস্কড, যে আমরা আজকেও দেখেছি যে আপনারা দেখেছেন যে নুরুল হক নুরু, তার ব্যক্তিগত দুর্নীতি নিয়ে কিংবা আচার আচরণ নিয়ে কথা হতে পারে, কিন্তু তাই বলে তাকে এইভাবে মানে পেটানো, এবং সেটাতে পুলিশ এবং মিলিটারি ওয়াজ ইনভলভড। এবং জাতীয় পার্টির আজকে যেই সমাবেশটা হয়েছে, জাতীয় পার্টি ইজ ডেড, জাতীয় পার্টি ডাজন্ট এক্সিস্ট। সেখানে মূলত আওয়ামী লীগের গুন্ডা পান্ডারাই মিলিত হয়েছে। সুতরাং মানে এগেন, যারা আওয়ামী লীগকে কিংবা একটা সুশীল ভার্সন অফ আওয়ামী লীগকে রিহেবিলেট করা, পলিটিক্যাল স্পেস দেওয়ার কথা বলে, আই থিঙ্ক দে হ্যাভ টু থিঙ্ক লং, যে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, দিস ইজ ইন দেয়ার ডিএনএ, যে তারা এখনো পর্যন্ত এত বড় চোখের সামনে গণহত্যা হয়ে গেল, 1400 লোক মারা গেল, হাজার হাজার ছাত্র, শ্রমিক, শিশু বুলেট ইঞ্জুরি নিয়ে ঘুরছে, এটা তারা ডিনাই করছে। 30 উল্টা seconds. তারা পুলিশ গণহত্যার মানে একটা 30 মানে seconds. কনস্পিরেসি থিওরি কত কথা বলছে, দে ডোন্ট হ্যাভ এনি রিমোর্স। এবং তারা উল্টা এই মানে এই আন্দোলনে যাদের ভূমিকা আছে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। সুতরাং আই থিঙ্ক অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক দ্যাট যারা, এবং আই রিয়েলি বিলিভ যে যারা আওয়ামী লীগের ব্যাপারে সিম্প্যাথি দিচ্ছে, সিম্প্যাথাইজ হচ্ছে, দে নিড টু টেক এ লং মানে লং ব্রেথ অ্যান্ড কন্টেম্পলেট, যে সত্যি এদেরকে রাজনীতিতে পুনর্বাসন করাটা বাংলাদেশের জন্য
ভালো কি ভালো না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময়ের স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে, এখানে অনেকগুলি প্রসঙ্গ রয়ে গেছে, আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। হাসান ফেরদৌস, দুঃখিত আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ডাকিবুর রহমান, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।